বন্ধুরা, আজকের নবান্ন অভিযান নিয়ে সারাদিনই উত্তাল থেকেছে রাজ্য রাজনীতি। আমি যেহেতু নিজে একটি স্পটে গিয়েছিলাম, পিটিএসে গিয়েছিলাম এবং সেখান থেকে কভারেজ করার চেষ্টা করেছিলাম, সুতরাং সমস্ত খবরে চোখ বোলানোর সময় এখনও পাইনি। এবং সেই জায়গা থেকে আমি যেহেতু নিজে স্পটে ছিলাম এবং আমিও ডাক দিয়েছিলাম যে কেউ হাঁটুক না হাঁটুক, আমি কিন্তু জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে এই মিছিলে হাঁটবো এবং ডাক দেব দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। সেই জায়গা থেকে একটা প্রশ্ন দিনের শেষে খুব ডেফিনেটলি ওঠে যে এই নবান্ন অভিযান করে আখেরে কতখানি লাভ হলো। সত্যিই কি এইভাবে মুখ্যমন্ত্রীকে সরানো যাবে? এইভাবে তৃণমূল শাসন বললে ভুল হবে, অপশাসনের শেষটা করা যাবে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। কেননা আজকে যে ঘটনাগুলো উঠে এসছে, সেখানে পুলিশি অত্যাচার, নিপীড়নের ছবি যেরকম উঠে এসছে, ও পাল্টা পুলিশের তরফ থেকে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা একটা তাণ্ডব চালানো হয়েছে, সেটা নাকি খুব এই ধরনের অনেক কথা বলা হয়েছে। কিন্তু মোটের উপর যেটা সকলেই জানতে চাইছেন, আচ্ছা একটা কথা বলে দিই, আমি যেখানে ছিলাম, আপনাদের ভিডিওতে দেখেছি, সেখানে কিন্তু স্মোক, মানে টিয়ার স্মোক কিন্তু করা হয়েছিল, ফলে গলাটা চোক করে গেছে। তো সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু সেটার জন্য যদি কিছু অসুবিধা হয় একটু ক্ষমা মার্জনা আজকে করে নেবেন। তো যাই হোক, একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই আন্দোলন কি সত্যিই কোনো দাগ কাটতে পারলো? তৃণমূলের যে সাম্রাজ্য, যেখানে আমরা দেখি নির্বাচনের পর নির্বাচন হয়ে যায় এবং বাই হুক বাই ক্রুক একটার পর একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতে এবং বিপুল ব্যবধানে যেতে। এবং এর পিছনে দুটো মেন কারণ দেখা যায়। একটা হচ্ছে সংখ্যালঘু ভোট এবং আরেকটা হচ্ছে ওই ভাতা ভিক্ষার রাজনীতি। আমাদেরই জনগণের ট্যাক্সের পয়সা, সেটা জনগণকে ওই ভিক্ষা হিসেবে বিলিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে একটা ডেডিকেটেড ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে। এই দুয়ের সংমিশ্রণে তৃণমূল নির্বাচন জিতছে। তো এই আন্দোলন কি কোথাও কোনো দাগ কাটতে পারলো, আঁচ কাটতে পারলো? যেরকম মানুষের কথা ভাবা হয়েছিল সেই জমায়েত তো হয়নি। মানুষের ঘুমকে এখনও ভেঙেছে। মানুষ বেশিরভাগই টিভিতে দেখেছে আন্দোলনের লোক কোথায়। এবং তারপর আলটিমেটলি তো নবান্নের ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি। তাহলে এইভাবে করে কি আলটিমেটলি কিছু হবে? এবং সবথেকে বড় প্রশ্নটা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে, "দাদা, আপনারা তো অনেক কথা বলেছিলেন যে আজকের পর এই হবে, আজকের পর ওই হবে, আজকের আন্দোলনে এই হবে। কিছুই তো দেখা গেল না।" মমতা তার অনুপ্রাণিত পুলিশ বাহিনীকে দিয়ে, চটিচাটা নির্লজ্জ পুলিশকে দিয়ে একটা এমন জিনিস করে দিল যারা নবান্নের ধারে কাছেও পৌঁছতে দিল না, এবং নির্বাচন আস্তে, আস্তে মানুষ ভুলে যাবে। তো এই জিনিস করে কী লাভটা হলো? এটা তো এক কথায় ফ্লপ শো। আপনারও কি সেই একই মত? অনেকেই জানতে চাইছিলেন। তাই আমি আলাদা করেই এটা ভিডিও করলাম। আমি একটা কথা বলতে পারি, আজকের আন্দোলন একটা জিনিস দেখিয়ে দিয়েছে, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন কী হতে পারে। এবং যারা ভাবছিলেন যে আজকেই নবান্ন অভিযান হবে, সবাই নবান্ন অবধি পৌঁছে যাবে, নবান্নকে ঘিরে ধরে ওই ভেতরে ঢুকে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করে যাবেন, সেইটা একদিনে হওয়া সম্ভব নয়। কিন্তু আজকের যে দিনটা ছিল সেটা কিন্তু ঐতিহাসিক দিন ছিল, ঐতিহাসিক ডাক ছিল। কেননা এতদিন অবধি নবান্ন অভিযান আমরা দেখেছি, বা তার আগে ধরুন মহাকরণ অভিযান, সেখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে জেনারেলি এগুলো হয়ে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক ইস্যুতে তারা সেগুলো করেন। এবার তাতে একটা দল সমর্থন করে, একটা দল সমর্থন করে না। কিন্তু আজকে যে ডাকটা ছিল সেটা অরাজনৈতিক ডাক ছিল। যদিও সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য তৃণমূল কংগ্রেস অনেক কিছু করছে এবং তাদের দোসর হিসেবে তৃণমূল যতটা না করছে, বামেরা তার শতগুণ করে যাচ্ছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এটা সাধারণ মানুষের একটা আন্দোলন ছিল এবং তার ফলে সেইভাবে সংগঠিত করার কোনো নেতা ছিল না। এবং সেটাকে আটকাবার জন্য আজকে যে মানুষ পৌঁছয়নি তারও একাধিক কারণ ছিল। সকাল থেকে একের পর এক ভিডিও আসছে, যেখানে দেখা যাচ্ছে যে মমতা পুলিশকে, চটিচাটা পুলিশকে নির্লজ্জের মতো নামিয়ে দেওয়া হয়েছে, যারা বাস স্টেশনে, ট্রেন স্টেশনে সব দাঁড়াচ্ছে এবং যারা এই আন্দোলনমুখী হচ্ছে তাদেরকে আটকাচ্ছে। এবং বিভিন্ন রকম গ্রেপ্তারি, ফেক নিউজ, তার একটা প্রোপাগান্ডা তৈরি করা, তৃণমূলের পুরো আইটি সেল নেমে গেছে, বামেরা পিছন থেকে সাহায্য করে যাচ্ছে, অনেক কিছু হয়ে গেল। তারপরেও আজকে যে আন্দোলনটা হলো, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে, মাননীয়া নিজেকে জননেত্রী বলে দাবি করেন, তিনি নাকি অগ্নিকন্যা। গোটা বাংলা সেই নিজের মেয়ে হিসেবে তাকে চায়। এত বড় বড় ফুটানি ডায়লগ, একটা প্রোপাগান্ডা তৈরি করা, আইটি সেলকে এত খরচ করা। তো সেই জননেত্রী আজকে জনগণের আন্দোলনের সামনে আসতে পারলেন না কেন? সেই 16ই অগস্ট তিনি হেঁটেছিলেন রাস্তা, তারপর তাকে যে সেই ঘরে ঢুকতে দেখা গেছে, আর তিনি বেরোননি কেন? আজকে নবান্নে বসে বসে তিনি পুরো ব্যাপারটা মনিটর করেছেন, নজর রেখেছেন, কিন্তু এই আন্দোলনের পর কথা বলতে সামনে আসার সাহস করেননি কেন? দলের কিছু লোককে পাঠিয়ে দিয়েছেন, তারা গিয়ে কিছু বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন, মানুষকে ভোলাবার চেষ্টা করছেন যে এখনও জনতা মমতার সঙ্গে আছে। একদমই নয়। আমি নিজে স্পটে ছিলাম এবং যেভাবে ক্ষোভ
যেভাবে মানুষ ক্ষোভ উগরে দিয়েছে, সেই জায়গা থেকেই আজকে একটা কথাই বলা যেতে পারে, জেগে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। এবং যারা ভাবছেন যে এই নবান্ন অভিযান একটা ফ্লপ শো এবং এইভাবে কিছু হবে না, তাদের একটা কথাই বলতে পারি, আজকে এটা ট্রেলার ছিল। ট্রেলারও বলবো না, এখন ট্রেলারের আগে ওই একটা কি রিলিজ হয় না, টিজার, এটা একটা টিজার ছিল। তাতে যদি মমতা এবং মমতা পুলিশ এই কেঁপে থাকে, এই রাগ যদি জনগণের দিন দিন বাড়তে থাকে এবং সেটা কমার কোনো লক্ষণ আমি কিন্তু দেখছি না, এইভাবে নবান্নে তিনি টিকে থাকতে পারবেন না। বাম আমলেও মানুষ কোনোদিন ভাবতে পারেনি বামেদের 34 বছরের অপশাসন সেটা একদিন দূর হবে, কিন্তু সেটা হয়েছিল। এই তৃণমূলেরও ডেজ আর নাম্বার্ড, এবং সেটা সব থেকে ভালো, সব থেকে বেশি যদি কেউ বুঝে থাকেন তিনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই আজকের নবান্ন অভিযান আমার মতে এক কথায় দুর্দান্তভাবে সফল। কেন? অবশ্যই এক এক করে পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করবো আপনাদের সামনে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে আমি কলেজ স্কোয়ারের দিকে যে মিছিল, সেই রকমই কোনো একটা মিছিলে হয়তো যোগ দেবো, কারণ আমার হাইকোর্টে কাজ আছে। কিন্তু হাইকোর্টে পৌঁছানোর পর যেটা আমি জানতে পারি যে আজকে নবান্ন অভিযানের জন্য হাইকোর্টেও সেরকম বেসিক্যালি কিছু হচ্ছে না। তার ফলে হাইকোর্টে আমার সেইভাবে কাজ হয়নি, আমি ওখানে যাইনি। কিন্তু কিছু পুলিশ কর্মী, কিছু পুলিশ বন্ধু, তারা আমাকে জানিয়েছিলেন যে আপনি পিটিএসের দিকে চলে যান, সেখানে যেটা আছে সেখানে চলে যাওয়াটাই বেটার। কেন বলেছিলেন তারা আমার হিতাকাঙ্ক্ষী, এইটুকুনি শুধু বলতে পারি, বাকিটা আর বললাম না। তো যাই হোক, আমি পিটিএসে গিয়েছিলাম এবং সেখানে দ্য নিউজ বাংলার মানব এবং আরামবাগ টিভির শফিকুল, দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এটা একটা বড় ব্যাপার এবং সেখানে জমায়েতও হয়েছিল। তবে খুব বেশি লোক সেখানে আসতে পারেনি। না আসার একাধিক কারণ আছে। কেননা দেখুন, মূল মিছিলগুলো শুরু হয়েছিল একটা সাঁতরাগাছি থেকে, একটা হাওড়া স্টেশন থেকে এবং একটা কলেজ স্কোয়ার থেকে। প্রত্যেকটা জায়গাতেই বীভৎস পুলিশের ব্যাপার হয়েছে এবং কীভাবে সেগুলোকে আটকানো হয়েছে সেটা দেখেছেন। ফলে সেখান থেকে ফ্লো এখানে আসতে পারেনি। এবং এই পিটিএসের যে ব্যারিকেডটা করা হয়েছিল, তার আগেও কিন্তু একটা ব্যারিকেড করা হয়েছিল, সেখানেও প্রচুর পুলিশ ছিল। তা সত্ত্বেও এই মানুষগুলো ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং এই মানুষগুলোর মধ্যে অনেকেই, অনেকেই নয় আমি বলবো বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ। সেই আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য যেভাবে পুলিশের ব্যবস্থা হলো সেটা তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। এবার এই পুলিশ কারা, এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার দেখুন, এই আন্দোলনটা যে সঠিক নয় এবং এই আন্দোলনটাকে স্তব্ধ করতে হবে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের থেকেও এই তৃণমূল সরকারকে বাঁচাতে সবথেকে বেশি যারা প্রোঅ্যাক্টিভলি নেমেছিল, তারা হচ্ছে মমতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, যাদের কাজ হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। কিন্তু তারা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ব্যক্তিগত চাকর বাকরের মতো এমন এমন সব কাজ করলেন এবং এমন এমন বিবৃতি দিলেন যেটা বিভ্রান্তিকর, যেটা মানুষকে গুলিয়ে দেওয়ার জায়গা। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যারা রাজনৈতিক কর্মী তারা জানেন যে তারা যদি এই ধরনের কোনো রাজনৈতিক প্রোগ্রামে যান, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা আছে, তাদের যদি পুলিশ যদি ধরপাকড়ও করে বা কোনো রকম কিছু করে, তাদের যে রাজনৈতিক দলটা আছে সেই সাপোর্টটা পাবে। কিন্তু যে দিন আনা দিন খাওয়া মানুষগুলো বা সাধারণ মধ্যবিত্ত মানুষ, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তারা যদি এই আন্দোলনে যান এবং পুলিশ যেরকম অ্যাটাকিং মুডে ছিল, যে করে হোক নবান্নের গদিটা বাঁচাতে হবে, সেই জায়গা থেকে তাদেরকে ধরুন মারধর করলো, বেধড়ক মেরেছে, আমি দেখেওছি সেই বেধড়ক মারার জায়গাটা, অনেকের হাত ফাত ছড়ে গেছে বীভৎসভাবে। তো এইভাবে যদি আহত হন, বড় কোনো ক্ষতি হয়ে যায়, তার সংসারটা কিন্তু ভেসে যাবে। তাকে সেই জায়গাটা ভাবনা চিন্তা করতে হয়। ২ নম্বর যে জায়গাটা হচ্ছে, ধরুন কেউ গ্রেপ্তার হলো, তো কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে তার সেই চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। বেসরকারি চাকরির ক্ষেত্রেও অনেকটা ব্যাপারটা তাই। তো অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। কেউ যদি ব্যবসা করেন সেক্ষেত্রে তার তার সংসার কিন্তু চলবে না। ফলে অনেক মানুষ চেয়েও কিন্তু আসতে পারেননি। কিন্তু এই চেয়ে আসতে পারা না পারার মাঝখানে যে মানুষটা এসেছেন সেটা কিন্তু খুব কম নয়। তারা কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু তারপরেও সাহস জুগিয়ে এসেছেন। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য ২০১১ সালে এই বাংলায় শুরু হওয়ার পর এতখানি মমতা বিরোধী ক্ষোভ এবং স্বতঃস্ফূর্ত জনগণের ক্ষোভ কি বাংলায় এর আগে দেখা গেছে? ২ নম্বর জায়গা যেটা, সেটা হচ্ছে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস তো বিভিন্ন রকম বিভ্রান্তিকর ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছে, এর মোটিভটাকে ঘোরাবার চেষ্টা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করেছে যাতে এটাকে ফ্লপ করা হয়। গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে নবান্নে এসে কোনো লাভ হবে না, পরীক্ষা আছে, সেখানে হাজার হাজার ছেলেমেয়ের জীবন শেষ হয়ে যাবে, এই প্রোপাগান্ডা চালিয়েছে। কিন্তু তার থেকেও বেশি যদি কেউ প্রোপাগান্ডা চালিয়ে যায়, সেটা হচ্ছে বামেরা।
এই বামেরা যদি সত্যি করেই চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ ঘটুক, এখান থেকে তৃণমূল কংগ্রেসের অপসারণ ঘটুক, এখানে ছাত্র সমাজের ডাক ছিল। তারা সরাসরি সমর্থন নাও করতে পারতো, কিন্তু তাদের বিরোধিতা করার কোনো জায়গা ছিল না। কিন্তু বামেরা ডেসপারেটলি বিরোধিতা করেছে, প্রমাণ করার চেষ্টা করেছে এটা ছাত্র সমাজের কোনো ব্যাপারই নয়। এই জায়গাটায় বিজেপির যোগ আছে, আরএসএসের যোগ আছে, এবং সেই জন্য তারা আসছে না। এবং সবথেকে বড় কথা, যারা করছে তারা ছাত্রই নয়, তারা এই সমাজের, এই পশ্চিমবঙ্গের ক্ষতি চায়। এই যে প্রচারটা ব্যাপকভাবে সিপিএম করেছে না, বা সিপিএমকে দিয়ে করানো হয়েছে, কেননা সিপিএম তো বামেরা বা তাদের যা ছাত্র সংগঠন আছে তাদের তো নবান্নে গিয়ে ফিশ ফ্রাই বৈঠক করে, মুখে যা খুশি বলুক। রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন একসঙ্গে লড়ার জন্য এক টেবিলে বসে এই মমতা ব্যানার্জির সঙ্গে তো বৈঠক করে, একবারও তো বলতে পারে না। এরা যত যত বিপ্লবেদের স্টুডিওতে, টিভি স্টুডিওতে এসে বলবেন এই ওই ওই সেই, একটা ছায়া যুদ্ধ তৃণমূল আর সিপিএমের মধ্যে চলছে, আর তৃণমূলের ভোট কাটোয়া হিসেবে কাজ করছে। আর সেই জন্য কেন করছে এই কাজটা? তার কারণ বাম আমলের যেসব দুর্নীতিগুলো ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অভিযোগগুলো নিয়ে আসতেন, সেই নিয়ে অনেক কমিশনও করেছেন, কিন্তু সেই কমিশনের রিপোর্ট কোনো দিন সামনে আসে না। বাম আমলে হওয়া দুর্নীতিবাজদের কোনো শাস্তি হয় না। এই যে জেলের বাইরে থাকতে পারছে, তার বদলেই কি এই জিনিসগুলো করছেন, সেই প্রশ্নগুলো উঠছে। কিন্তু সেটা অন্য ব্যাপার। তৃণমূলের ডাইরেক্ট প্রচার, তৃণমূলের সেল হিসেবে পুলিশের অপপ্রচার, এবং তার পাশাপাশি বামেদের এইভাবে নির্লজ্জভাবে নামা, তারপরেও মানুষ কিন্তু এসেছে, বিভ্রান্ত হয়নি। এই সংখ্যাটা সত্যি সত্যি যেটা এসেছে তার থেকে হয়তো আর বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু যেটা এসেছে সেটাও কম নয়। এবং 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, আজকে সকাল থেকেই আকাশের মুখ কিন্তু ভার ছিল, বৃষ্টি হচ্ছিল, ফলে অনেকে অনেক জায়গায় এসেও আসতে চেয়েও আসতে পারেননি, আটকে গেছেন। তার থেকেও বড় কথা, পুলিশ বিভিন্ন জায়গায় সকাল থেকে যে ভিডিওগুলো আসছিল, যে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। কি কাজ? না, এ নবান্নে যেতে পারে, একে আটকাও, এইখানে বিরোধিতা করে, একে আটকাও। বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে, চেয়েও কিন্তু অনেকে আসতে পারেনি, তারপরেও কিন্তু এই ভিড়টা হয়েছে। এবার সেখানে বিভিন্ন জায়গায় গণ্ডগোলের ছবি আসছে। আবারও বলছি, সেই খবরগুলো পুরো দেখার আমার সময় হয়নি, কার দোষ কার ঠিক কোনো ব্যাপারটা আমি দেখিনি, কিন্তু আমি যেখানে নিজে ছিলাম সেখানে আমি প্রমাণ করে দিয়েছি, বিনা প্ররোচনায় পুলিশ কিন্তু জলকামান ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে। পুলিশকে বারবার জিজ্ঞেস করছি যে কেন অ্যারেস্ট করেছেন, বলছে এরা ঢিল ছুঁড়ছে। আছে ভিডিও, দেখান। আচ্ছা, আমি জানি না, তাহলে আপনি ওকে অ্যারেস্ট করেছেন কেন? কোনো এক অফিসার বলেছে, কোন অফিসার বলেছে দেখান, ভিডিওর প্রমাণগুলো দেখান। কেউ কিন্তু দেখাতে পারেনি। অর্থাৎ বিনা প্ররোচনায় যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টিকিয়ে রাখতে হবে, এইভাবে সত্যিই টিকে থাকতে পারেন না। আর সব থেকে বড় যে দাবিটা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা মিথ, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ই গোটা বাংলা মোহিত হয়ে আছে। এত বড় আন্দোলন হচ্ছে, এত বড় আন্দোলন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিন্তু সামনে আসার সাহস করলেন না, ইঁদুরের মতো গর্তে লুকিয়ে বসে রইলেন, এবং চারিদিকে একটা ব্যারিকেড, কেউ যেন তার ধারে কাছে আসতে না পারে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সত্যিই সেই গাটস থাকতো, এবং মানুষ ভুল বুঝছে হয়তো, তিনি সঠিক কাজ করছেন, এই কনফিডেন্সটা তার মধ্যে থাকতো, তাহলে তিনি কি করতেন? যারা ডাক দিয়েছিলেন যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, তৃণমূল বলছে এর সঙ্গে আরজি করের জাস্টিস পাওয়ার কোনো জায়গা নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ঠিক আছে, তোমরা কারা সামনে এসো, আমি তোমাদের সঙ্গে এক টেবিলে বসবো, এবং সেই ভিডিও, সেই আলোচনা লাইভ স্ট্রিমিং হবে, গোটা বাংলা শুনুক, তোমাদের যুক্তি শুনুক, এবং আমি কি করেছি সেটা শুনুক, 2 এ 2 4 হয়ে যাবে। সত্যিই তোমাদের যে দাবি আছে সেই দাবি সার্থক কিনা, নাকি আমি প্রশাসক হিসেবে সঠিক কাজ করেছি। পারলেন এই স্টেপটা নিতে? তার মানে তিনি পালিয়ে গেলেন, তিনি ভয়ে আছেন, তিনি বুঝতে পারছেন যে এই আন্দোলনের যে স্ফুলিঙ্গ, এটা আজকে হয়তো ছোট হয়ে আছে, কিন্তু একদিন দাবা নল হয়ে ছড়িয়ে পড়বে, এবং তার সাজানো বাগান ছারখার হয়ে যাবে। তিনি যে কাজগুলো করছেন প্রশাসক হিসেবে, সেগুলো সঠিক নয়, এই জিনিসটা তিনি বুঝে গেছেন, আর তাই তো সামনে আসতে পারছেন না, লুকিয়ে থাকছেন। আজকে শুনছিলাম তিনি নাকি মঙ্গলবার আর বৃহস্পতিবার ছাড়া নবান্নে যান না, এবং সেটাও যান দুপুরবেলায়, 1টার পর, 1টা 1:30টার পর। আজকে সকালবেলায় গিয়ে তিনি ঢুকে পড়েছেন, যদি তার যাওয়ার জায়গাটা হয়। আজকে পুলিশ বলছে ব্যারিকেড কেন ভাঙছে, সেই জন্য আমরা করছি। পুলিশকে আগে প্রশ্ন, আপনারা ব্যারিকেড দিয়েছেন কেন? মানুষ তো বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন করবে,
যদি কোনো রাস্তায় ব্যারিকেড না থাকতো, রাস্তা খোলা থাকতো, মানুষ নবান্ন অবধি যেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত এবং তারপর তারা সেই জায়গা থেকে কিছু করতো, তখন আপনারা বলতেন অশান্তি ছড়িয়েছে। আপনি রাস্তা আটকে রেখে দিয়েছেন, যেতে দেবেন না। কেন যেতে দেবেন না? বলছেন ওখানে ১৬৩ ধারা, মানে যেটা ১৪৪ ধারা আগে ছিল আইপিএস অনুযায়ী, এখন ১৬৩ ধারা হয়েছে, সেই জন্য আমরা যেতে দেব না। অদ্ভুত ভালো কথা বলছেন। তাহলে যখন এই মমতা ব্যানার্জির ভাইপো ১৪৪ ধারা থাকা জায়গায় বা এখনকার ১৬৩ ধারা থাকা জায়গা রাজ্যপালের রাজভবনের বাইরে গিয়ে ধর্ণা করে, তখন আপনারা দাঁড়িয়ে থেকে পাহারা দেন, মঞ্চ বেঁধে দেন। কোন অবস্থায় চলে গেছেন? অর্থাৎ এই রাজ্যের আইন শৃঙ্খলা কোনো কিছুই সঠিক নেই, এটা মানুষ দীর্ঘদিন ধরে বুঝতে পারছিল, কিন্তু তারা সাহস করে রাস্তায় নামতে পারছিল না। আজকে সেই সাহসটা সঞ্চয় করেছে এবং সেই সাহসটা এসেছে কোনো রাজনৈতিক জায়গা থেকে নয়। মানুষ বুঝেছে আজকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে ঘরে বসে থাকলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্রাজ্যটা চালাচ্ছে, তাতে জীবনটা ছারখার হয়ে যাবে। বাংলা তো শেষ হয়েছেই এবং সেই শেষ হওয়ার আঁচটা আমার বাড়িতে এসেও পড়বে। তাই নিখাদ চটিচাটা ছাড়া আজকে কিন্তু অনেকেই রাস্তায় নেমেছেন এবং এটা যদি সত্যি টিজার হয়, এরপর ট্রেলার হবে, পুরো মুভি রিলিজ হবে। রাজনৈতিক দলগুলো কিভাবে এগোবে আমার জানা নেই। তারা এই জনগণের রাগটাকে কিভাবে তাদের ভোট ব্যাংকে কাজে লাগাবেন আমার জানা নেই। কিন্তু মানুষ যে রেগেছে, মানুষ যে ক্ষুব্ধ, মানুষ আর ওই মমতা ব্যানার্জির দেওয়া ১,০০০ টাকা ১,২০০ টাকার ভিক্ষায় ভুলতে রাজি নয়। মানুষ বুঝে গেছে এই মমতা ব্যানার্জি এই রাজ্যের ক্ষমতার শীর্ষে থাকা মানে সর্বনাশ নিশ্চিত। আজকে আরজি করে যে কাণ্ড হয়েছে, সেই কাণ্ড আমার বাড়িতেও আছড়ে পড়তে পারে। দুর্নীতি এখানে কোনোদিন রুদ্ধ হবে না, বরং তার অনুপ্রেরণায় বেশি বেশি করে চলবে। তার দলের সব নেতাগুলোর নাম আসছে। ফলে সেই জায়গা থেকে মানুষের ক্ষোভটা রয়েছে। এখন যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় বিরোধী হতে পারেন, বিজেপি, তাদেরও কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় নেই। কেননা কেন্দ্র এত কিছুর পরেও চুপ করে বসে আছে। রাজ্য নেতারা এই জায়গাটায় ইম্প্যাক্ট তৈরি করতে পারছেন না বলে সাধারণ মানুষের মনে হচ্ছে। যদি সত্যিই এই সুযোগটা হারায় বিজেপি, তাহলে কিন্তু বিজেপিকে ওই বিরোধী হিসেবেই থাকতে হবে। শাসকের জায়গায় আসা তাদের শক্ত আছে। রইল বাকি বাম, কংগ্রেস, তারা তো এখন আলাদা নয়, জোট বেঁধে গেছে। কিন্তু যেভাবে আজকে বামেরা এই মিছিলের, এই জনগণের মিছিলকে আটকাতে চাইলো, মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করতে চাইলো, সেই জায়গা থেকে তাদের সম্বন্ধেও বড় সড় প্রশ্নচিহ্ন। শূন্য তো হয়েছেই বিধানসভা লোকসভায়, এবার মহাশূন্যের দিকে তাদের যেতে হবে। তাহলে তাহলে অপশান কি? দেখুন, অপশান কি আমার জানা নেই। হয়তো নতুন কেউ উঠে আসবে, হয়তো আরও সময় লাগবে, কিন্তু হবেই। কেননা গণতন্ত্রে কখনোই শূন্যস্থান থাকে না। আর গণতন্ত্রে সেই শূন্যস্থান না থাকার জায়গায় ইশারা করে দিচ্ছে নবান্নে যিনি বসে আছেন, তিনি তিনি তার জায়গাটা হারিয়েছেন। ওই জায়গায় তাকে আর মানুষ দেখতে চায় না। ফলে আজকের নবান্ন অভিযান নিয়ে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমি বলব এটা সবে শুরু হলো এবং সত্যিই আজকে যে আন্দোলনের রেশ দেখা গেল, একটা সম্পূর্ণ অরাজনৈতিক জায়গা থেকে, সোশ্যাল মিডিয়ার একটা ডাক থেকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিক নির্দেশ করে দিয়ে গেল। নবান্নের এক্সিট পথটা কোন দিকে ভালোভাবে দেখে রাখুন। না হলে একদিন এমন আন্দোলন হবে, আপনি সেই পথটুকুও খুঁজে পাবেন না। বন্ধুরা, আপনাদের কি মত আজকের নবান্ন অভিযান নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।